নিচে সবাই আনন্দে ব্যস্ত, কারণ সানা বিয়েতে রাজি হয়ে গেছে। এখন সব কথা হওয়া বাকি, সেই নিয়ে সব কিছু আলোচনা করছে সবাই। আরও সেখানে বসেছিল সকলের মাঝে, কিন্তু কোনো একটা দরকারে রুমে আসতেই দেখলো ফোনটা ক্রমাগত বেড়েই চলছে। আরও ফোনটা হাতে নিতেই দেখলো স্ক্রিনে বাপ্পি শব্দটা ভেসে আসছে। শব্দটা দেখতেই বুকের মধ্যে কেমন একটা করে উঠলো। তার বাবার কথা মনে পড়লেই খালি মাথায় আসে আরিশ এর থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যথা। ও এত সব কিছু সইবে কী করে? আর বেশি কিছু না ভেবে আরুর ফোনটা তুললো। আরু মা, কাজ কত দূর? আরিশ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে লাগলো, আমি করছি, তুমি চিন্তা করো না, তুমি জেলে না গেলেই তো হয়। কথা খানিকটা অভিমান করেই বলল আরু, কিন্তু সে অভিমান রায়হান আহমেদ যে কখনোই বুঝবে না, সে আরু কাছে অজানা। কথাটা জানতেই কি পরিমাণ যে খুশি হয়েছে ছেলেটা, তা কি করে তোকে বলি রে। খুবই খুশি হয়েছে, আর তার সঙ্গে ওর বাড়ির সকলেই। তবে এবার আর কোনো ভুল ত্রুটি চাই না আমি। অব্র নিজেও চায় না আর কোনো সমস্যা হোক। তাই আমি ঠিক করেছি আরিশ তোকে ফিরিয়ে দিলেই অব্র আর তোকে ইজিপ্ট পাঠিয়ে দেব। আর অব্র তাই চায়, নিজের সঙ্গে তোকে নিয়ে চলে যাবে। তারপর না হয় তোরা ওখানে গিয়ে বিয়ে করিস। আমি এখানে অন্তত আর কোনো ঝামেলা চাই না। এখানে থাকলে বলা যায় না ওই ছেলে আবার কখন কি করে বসে। আরুর চোখের কোনো জল জমে আসে। কেন বাবা নিজের কথা ভেবে নিজের মেয়ের সম্পর্কে বলিদান দেওয়ার জন্য এতটা উঠে পড়ে লাগবে, সেটাও এই প্রথম দেখলো। এতদিন জানতো যে বাবার সন্তানের জন্য বলে আত্মবলিদান দেন, কিন্তু রায়হান এর ক্ষেত্রে ব্যাপার সম্পূর্ণ বিপরীত। পৃথিবীতে কত প্রকারের মানুষ হয় সেটাই এখন বোঝার চেষ্টা করছে আরু। তুমি চিন্তা করো না বাপি, আমি থাকতে তোমার কখনো কোনো ক্ষতি হতে দেব না, এটুকু জেনে রাখো। তুমি আমাকে ভালো না বাসলেও আমি যে তোমাকে ভালোবাসি, তাই জন্যই তো নিজের প্রিয় মানুষটাকে ছেড়ে যাওয়ার কথা শুনেও একবারও পিছু ফিরে তাকাইনি, শুধু তোমার কথা ভেবে। আচ্ছা, এখন আমি রাখছি, শরীরটা খুব একটা ভালো লাগছে না। বলে উনি ফোনটা রেখে দিলেন। মনে আজ কষ্টের দীর্ঘ মেঘ জমে আসে। অভিমান হলেও নিজের মনটাকে কোনো ক্রমেই সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু কষ্ট নির্মূল করা ততটাই সোজা নয় যতটা কষ্ট পেয়ে তার সাথে চলা। কষ্ট দেওয়ার অধিকারটা সকলেরই নিয়ে রাখে, কিন্তু তা নির্মূল করার দায়িত্বটা কেউ গ্রহণ করে না। চুপচাপ দাঁড়িয়ে আছে আরু। চাঁদটা ও মেঘ ডেকে গেছে, চারিদিকে ঘন অন্ধকার। সুইমিং পুলের ধারে লাইটটা যেন সারা বাড়িটাকে আলোকিত করার চেষ্টা করছে, কিন্তু চাঁদের আলো দ্বারা যতটা আলোকিত করা সম্ভব তা কি একটা স্টেডিয়ামের বাতির দ্বারা সম্ভব? হয়তোবা নয়। মেঘের গুরু গুরু শব্দ শোনা যাচ্ছে, হয়তো জমজমিয়ে বৃষ্টি নামবে। আজকাল বৃষ্টিটাও বড় অনিশ্চিত, সব সময় নিজের ভাবনায় চলে, তাই হয়তো হঠাৎ বর্ষণের সমস্ত কিছুকেই ভিজিয়ে দিয়েছে যায়। হঠাৎ কাঁধে গরম নিঃশ্বাস পড়তেই আরুর মনে কষ্টটা আরও যেন দ্বিগুণ হয়ে উঠল, কারণ এই মানুষটাকে ঘিরেই তো সব। মানুষটার সঙ্গে যদি আর না থাকতে পারে তাহলে সব অনুভূতি মূল্যহীন। কি করছো এখানে আরু পাখি? আরিশ আরুর কাঁধে একটা গভীরভাবে কিস করে ঠোঁট বুলাতে লাগলো। এখনই বৃষ্টি নামবে আরু পাখি, ঘরে চলো। আরুষি আগের মতো স্থির, শুধু চলমান তার চোখের নোনা জলগুলি, যা ক্রমাগত চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে। আরু পাখি। আরুষি আবার আগের মতো স্থির, কোনো কথা ওর কানে যাচ্ছে না। ও এখন আপন খেয়ালেই ব্যস্ত, আর ভাবনার মানুষটি হলো আরিশ। আরুষি কোনো রেসপন্স করছে না দেখে আরিশ এবার আরুষির গলা জুড়ে কামড় দিল। আরু মুখে আওয়াজ না করলেও গোটা শরীরটা কেঁপে উঠল যেন। আজ নিজের আবেগ প্রকাশে ও যেন ব্যর্থ বলে ওর মনে হচ্ছে নিজেকে। আরিশ এবার আরুষিকে কোলে নিয়ে রুমের ভিতরে চলে গেল। আজকে ওরা কলেজে এসেছে তিনজনেই। ভাইয়া, হানিমুন তো করিল, তা আজকে যে এক্সামের রুটিনটা দেবে তা সব ঠিকঠাক হবে তো? আরিশ কিছু বলল না, পরবর্তীতে মুচকি একটা হাসি দিল। আরিশ এর এই হাসি বুঝার ক্ষমতা এখনো কারোই হয়ে ওঠেনি। ওর করা প্রতিটা জিনিসই একটা গভীর অর্থ আছে। কালকে আরিশের ভালোবাসা পাওয়া পর আর ততটাই মন খারাপ নেই আরুর, এখন বেশি ভালোই লাগছে। আরও কিছু গল্প করতে করতে ওরা ভার্সিটিতে পৌঁছে গেল। আরুষি আর সানা দাঁড়িয়ে আছে, ততক্ষণ আরিশ
গাড়ি পার করতে গেছে। সানা আর আরু দুজনেই দাঁড়িয়ে আছে। হঠাৎ দূরে অব্যয়কে দেখে আরুর ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো, কারণ এই মুহূর্তে আরিশ যদি ওকে দেখে তাহলে আরিশ আরুকে ভুল বুঝবে। আর তার থেকে বড় কথা হলো একটা বড় সড়ো সিন্ডিকেট হবে কলেজের মাঝখানে, আর অবশেষে মার খেয়ে বাড়ি ফিরতে হবে অব্যয়কে। আর এসবের কোনোটাই আরু চায় না, কিন্তু ভাগ্যক্রমে আরিশ আসার আগেই অব্য সেখান থেকে চলে গেছে। তা দেখে আরু অনেক স্বস্তি পেল। আর অব্য ও আরিশের হাতে দ্বিতীয়বারের মার খেতে চায় না, কারণ ও জানে যে আরু কাজটা সামলাতে পারবে, তাই এত বড় রিস্ক নেওয়াটা কোনো দরকারই নেই। পরের সপ্তাহ থেকে এক্সাম হওয়ার জন্য ভার্সিটিতে নোটিশ দেওয়া হয়েছে যে আজ ক্লাস হওয়ার পর যত দিনই না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন ভার্সিটি বন্ধ থাকবে। আরু আর সানা তো খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। পড়াশোনাতে দুজনেই ফাঁকিবাজ। আরু একটু আত্রু ফাঁকিবাজি করলেও সানা ফাঁকিবাজিতে টপার। আরিশ আর সানা দুই ভাই বোন, তবে দুজনের সম্পূর্ণ আলাদা ধরনের। এদিকে আরিশ ইউনিভার্সিটির টপার, আর সেখানে সানা একটু ভালো নাম্বার পেলেই খুশি। কলেজের স্যাররাও মাঝে মাঝে বিশ্বাস করে উঠতে পারে না যে আরিশ আর সানা দুই ভাই বোন। আরিশের উপর অনেক প্রেশার ভার্সিটি থেকে, তাই এই ফার্স্ট সপ্তাহ টানা ভালোভাবে পড়াশোনা করতে হবে ওকে। লাঞ্চ টাইমে একটু সময় পার করে আরিশ, সানা আর আরু একসঙ্গে ক্যান্টিনে গেল। সব নোটিশ কালেক্ট করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে আরিশ। এক সপ্তাহ জমে থাকা নোটস ওকে কাভার করতে হবে। ক্যান্টিনে খেতে এসেছে ওরা, আর এদিকে একতারা নোটস নিয়ে বসে আছে আরিশ। আর তা দেখে সানা আর আরু দুজনের দিকে তাকাতাকি করছে। ব্যাপারটা যেন একটু অবিশ্বাস্য। কই, ওরা তো কখনো এরকম করে না, আরিশ মনে মনে বলল। বাবা, এত পড়ুকে ছেলে আমার জামাই? আগে কখনো দেখিনি কাউকে এমন পড়তে। ভাইয়াকে দেখেছি, তবে এত নয়। এখন যা দেখছি মনে তো হচ্ছে আমাকে আর মনেই নেই ওনার। শর্ট টাইম, অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি চলে যাবে, তাই নিজের জন্য এক প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছে আরিশ। আর আরু ও সানা নিজেদের জন্য অল্প কিছু অর্ডার করেছে। সানা খাওয়া শুরু করে দিয়েছে, তবে আরু এখনও খাওয়া শুরু করতে পারছে না, কারণ আরিশ সেই থেকে নোটস এর মধ্যে মুখ গুজে বসে আছে। সামনে যে খাবারটা রয়েছে তার দিকে একবারও ফিরে তাকায়নি। না পেরে আরু বলে উঠল, আপনার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিন। তুমি খাওয়া শুরু করো আরু পাখি, আমি একটু পরেই খাচ্ছি। আরু বুঝতে পারলো যে এভাবে যদি চলতে থাকে তাহলে আজকে আর আরিশ এর খাওয়া হবে না। তাই না পেরে এক লোকমা ভাত আরিশের মুখের সামনে ধরলো। আরিশ মুচকি হেসে খেয়ে নিল। এতক্ষণ এটার জন্যই অপেক্ষা করছিল আরিশ, যে কখন আরিশ ওকে খাইয়ে দেবে। আরিশ খাচ্ছে আর মুচকি হাসছে, মাঝে মাঝে আরুর হাতে কামড়েও নিচ্ছে, কিন্তু আরুনি কিছু বলতেও পারছে না। আরিশ এর সঙ্গে সঙ্গে আরু নিজেও খাচ্ছে, কারণ এরপর ওর নিজের ক্লাস আছে। আর লেট হয়ে গেলেই সামান্য ভার্সিটি থেকে বাড়ি আসার পর আরিশ সেই যে পড়তে বসছে, তারপর এখন ও রুম থেকে বের হয়নি। আর রুমে ছিল তবে আরিশকে একভাবে একই জায়গায় বসে থাকতে দেখে ওর নিজেরই বিরক্ত লাগছে। তাই নিঃশ্বাসে সেখান থেকে উঠে আসলো আর সানার রুমে গেল। সানার রুমে ঢুকতেই সামান্য একটু চিল্লাপাল্লা আওয়াজ শুনে ব্যাপারটা কি তা দেখার জন্য রুমে যেতে দেখলো সানা ফোনে কথা বলছে, মাঝে মাঝে ঝগড়া করছে, কখনো কখনো আবার হেসেও ফেলছে। বুঝতে বাকি রইল না যে আরাবের সাথে কথা বলছে। আরুষি যেতেই সানা ফোনটা কেটে দিল। ওহো, আমার ননদিনীও তাহলে লজ্জা পায়? তার সব ঠিক হয়ে গেছে তো? আরে বলিস না, ওনার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল আমার, আর কি সমস্ত উল্টা পাল্টা বলেছে, তার জন্যই তো। আরু সানাকে জড়িয়ে ধরে একটা গভীর নিঃশ্বাস নিল, একটা শান্তির নিঃশ্বাস। প্রিয় মানুষের খুশি থাকতে দেখে ভালো লাগার অনুভূতি। অবশেষে সানাও সুখী হবে এটা ভাবতেই মনটা আনন্দ ভরে যাচ্ছে। আর আরও মনে করলো সানা আর আরাবকে একান্ত কিছু সময় দেওয়ার উচিত, তাই ও আরও কিছু কথা বলা সানা রুম থেকে বেরিয়ে গিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে মনে পড়লো আরাবদের বাড়ির ছাদের সেই সুন্দর দৃশ্য, যেখানে আরিশ এর বুকে প্রশান্তি এক জায়গা পেয়েছিল।
এক ঝাঁক পায়রাগুলো বিচ্ছিন্ন হয়ে উড়ে গিয়েছিল আর চারিদিকে ভালোবাসা পরিপূর্ণ একটা মুহূর্ত ছিল। সমস্ত কিছু ভাবছে আরু। হঠাৎ ওর ফোন এলো। তাকিয়ে দেখতেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আহান ফোন করেছে। বহুদিন আহানের সঙ্গে যোগাযোগ নেই আরুর। ভয়ে ফোন দিয়ে উঠতে পারেনি, যদি ওর ভাইয়া কষ্ট পায় সেই কারণে। ফোনটা ধরতে ডুকরে কেঁদে উঠল আরু। বোনের কান্নার আওয়াজ শুনে কেঁদে ফেলল আহান। উভয় দিক থেকে দুই ভাই বোনের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আর চলছে চরম নীরবতা। আরু কাঁদতে কাঁদতে বলল, কেমন আছিস ভাইয়া? আহান নিজেকে সামলে নিয়ে। তোকে ছাড়া কিভাবে ভালো থাকি ফল? কথাটা শুনতেই আরু কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। আমি এসব কি শুনছি আরু? তুই নাকি আবার অপ্রকে বিয়ে করতে যাচ্ছিস? আরুষি কাঁদতে কাঁদতে, আমি ওনাকে খুব ভালোবাসি ভাইয়া, আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না। কাকে? অপ্রকে? না ভাইয়া, আরিশকে ছাড়া। তাহলে তুই এরকম করছিস কেন? বাপির কথা ভেবে ভাইয়া, ওরা নাকি বাপির বিরুদ্ধে স্টেপ নেবে আর তোর বিরুদ্ধেও। তাই বলে তুই নিজের ঘর সংসার ছেড়ে এত বড় আত্মবলিদান দিবি? ভালোবেসে বিয়েটা না করলেও এখন আমি ওনাকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু আমি যে আর পিছিয়ে আসতে পারবো না। বাপির দেওয়া কথা যে আমাকে রাখতেই হবে। আরু কথা শোনার পর আহান ওকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আহানের কোনো কথাই যেন আরু কানে নিয়ে পৌঁছাচ্ছে না। অবশেষে বিরক্ত হয়ে আহান ফোনটা কেটে দিল। আরু ওখানে বসেই চোখের জল ফেলছে, নিঃশব্দে, যেন কেউ ওর কান্নার আওয়াজ শুনতে না পায়। এগুলোই একটা মেয়ের জীবন। শত কষ্ট হলেও পরিবারের কথা ভেবে নিজের ভালোবাসার মানুষটিকে ছাড়তে পিছু পা হয় না, আর সেখানেই তাদেরকে শুনতে হয় বেঈমান নামক শব্দ। আর 2 দিন পরে আরিশ এর ফাইনাল এক্সাম। খুব জোরালো প্রস্তুতি নিচ্ছে। যতই হোক সবাই ওর থেকে অনেক বেশি এক্সপেক্ট করে, আর সেই অনুযায়ী ফলাফল না হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না আরিশ। তাছাড়াও এই সঙ্গে ওর কলেজের নামও জড়িত আছে। সারাদিন পড়াশোনা তো খুবই ব্যস্ত থাকে। আরিশ আরুর সাথে ঠিকমতো কথা বলার সময়ও পায় না। সকালবেলা উঠে পড়তে বসে যায়। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করার জন্য সাধারণত রুম থেকে বের হয়। আরু মাঝে মাঝে বাড়িতে টুকটাক কিছু কাজ করে ওর শাশুড়ি মায়ের সঙ্গে। আরিশের সঙ্গে খুব একটা বেশি কথা হয় না বলে আজকাল নিজেকেও বড্ড বেশি একা একা মনে হয়। তাছাড়াও সানাও এখন বেশিরভাগই সময় আরাবের সঙ্গে গল্প করতে থাকে। আর এই সব কিছুর মাঝখানে আরিশকে ছেড়ে যাওয়ার ব্যথাটা বড্ড বেশি ঝাঁঝরা করে দেয় ওর হৃদয়টাকে। আর কিছুক্ষণ পরে সানা আর আরু বাইরে যাবে কিছু শপিং করতে, যদিও বা যাওয়ার উদ্দেশ্যটা সানার কারণেই। সানা আরাবের সঙ্গে দেখা করবে। দুজনের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটছে বেশ, তত বেশি মনোমালিন্য হয় না এখন। আর দিন দিন ক্রমশ মধুর সম্পর্ক গড়ে উঠেছে ওদের মধ্যে, তা নিয়ে সকলেই বেশ খুশি। কিন্তু এদিকে আরিশের এই ব্যস্ততা আরিশ আর আরুর মধ্যে সামান্য হলেও দূরত্ব সৃষ্টি করেছে। এখন আরও দুজনের আগের মতোই ঠিকঠাক কথা হয় না। অবশ্য আরও এতে রাগ করে না, কারণ ও জানে এক্সাম হয়ে গেলে আরিশ আবার আগের মতোই হয়ে যাবে। কিন্তু হয়তো সেই দিনের সেই ভালোবাসার সময়টা ভালোভাবেই উপভোগ করতে পারবে না আরও। তবে আজকাল অভিমান নামক জিনিসটা যেন বড্ড বেশি সুযোগ পেতে চাই। হাতের পাশে থাকা কফির মগটা চুমুক দিয়ে আবারও টেবিলের উপর রাখতেই মনোযোগে ব্যাঘাত ঘটল আরিশের। আরও পাশে এসে দাঁড়াতেই ওকে কিছু বলার সুযোগ না দিয়ে খপ করে হাতটা টেনে ধরে ওর কোলের উপর বসিয়ে দিল আরিশ, আর শক্ত করে কোমরকে জড়িয়ে ধরে রেখেছে ও। তুমি আমার উপর রাগ করেছো আরু পাখি? আরুষি অভিমান করে বলে, আমি আপনার উপর কেন রাগ করতে যাব? আমি বুঝি আরু পাখি তোমার মনের ভাষাগুলোকে। আমার কাছে যে বড্ড স্পষ্ট তুমি, আর তোমার চাওয়া পাওয়াগুলো কখন কি অনুভব করো সবকিছুই আমি বুঝি। আমি খুব প্রেশারে আছি আরু পাখি, আশা করি তুমি বুঝতে পারছো। আরুষি আবারও আগের মতোই চুপ করে রইল। চোখের কোণে বিন্দু বিন্দু জল জমে আছে আরুর। আরিশ আর একটা শব্দ বলতে যেন তার বাঁধ ভেঙে গিয়ে পড়বে। আমার এক্সামটা হতে দাও, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। পৃথিবীর সব ভালোবাসা আমি তোমার কাছে এনে দিব, ভালোবেসে বুকের মাঝে আগলে রাখবো, তোমায় যেমনটা এখন রেখেছি। আরিশের কথাগুলো শুনে আরও পারল না নিজেকে আটকে রাখতে। আরিশের শার্টের কলার ধরে কুফিয়ে কুফিয়ে কাঁদতে লাগলো। আরিশ শক্ত করে আরিশির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরলো। আরিশের চোখের কোণে জল জমে এসেছে। ও যেন কষ্ট হচ্ছে না তা নয়, বরং আরুষির থেকে হাজারো গুণ বেশি কষ্ট হচ্ছে। আরিশ আরুর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে নিজেকে ক্রমশ সংযোগ
করে নিয়ে আরুকে খানিকক্ষণ নিজের সাথে জড়িয়ে ধরে রাখলো। রিস্কায় একা বসে আছে আরু। গন্তব্য ওর নিজের বাড়ি। সানা আর আরাব দুজনেই একসঙ্গেই আছে। আরু নিজেও এতক্ষণ ওদের সঙ্গেই ছিল। তবে দুজনের মাঝখানে থাকতে কেমন একটা অস্থির লাগছিল আরুর। আর তাছাড়াও সবে সবে ওদের সম্পর্ক একটা শুভ আরম্ভ হতে চলেছে, তাই ওদেরকেও কিছু একান্ত সময় দেওয়া উচিত বলে আরুষি ওখান থেকে চলে এলো। সানা আর আরাব যখন জিজ্ঞাসা করলো যে ও কোথায় যাচ্ছে, তখন বলল যে ওর কিছু কেনাকাটা করার আছে, তাই আরাব আর সানা না করতে পারলো না। বুকের ভেতর টিপ টিপ করছে আরুর, ক্রমশ ভয়ও লাগছে। যদি আরিশ কোনোভাবে জানতে পারে তাহলে ওকে ছাড়বে না, সেটাও ভালোই জানেন। তবুও এক রাত সাহস নিয়ে যাচ্ছে ওর বাবার কাছে। এটা বলতে ওর বাবাকে যে ও আরিশকে ছাড়া থাকতে পারবে না। সিদ্ধান্ত নিতে ওর 1 মিনিটও সময় লাগেনি। আর এটা ওর সারা জীবনের ব্যাপার। প্রয়োজন হলে অব্বইকে বোঝানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা নেবে আরও, তবে আরিশকে ছাড়তে চায় না ও। এদিকে আরিশের থেকে ওর দূরত্বটা ওর ভালোবাসাকে জানান দিয়েছে। বুঝতে পেরেছে ও ওর আরিশের প্রতি ভালোবাসা। এই ভালোবাসাকে ও হারাতে চায় না। আরু মা, অনেকক্ষণ হলো তুই এসেছিস, চল এবার কিছু খেয়ে নিবি। আমি নিজের হাতে তোকে খাইয়ে দিব। তোকে বড্ড মিস করেছি এই কয়দিনে। বলেই উনি কেঁদে দিলেন। তখনই আরুর বাবা দমকে বলে উঠলেন, ওসব খাওয়া দাওয়া পরে হবে। এখন এই মেয়ে কি বলছে শোনো না। এই মেয়ে বলছে যে ওই ছেলেটাকে নাকি ও ছাড়তে পারবে না। এটা কোনো কথা হলো? আমি অগ্রদের ফ্যামিলির সবাইকে জানিয়ে দিয়েছি যে আবার অগ্রের সাথে আরুর বিয়ে হবে। এবার তো আমাকে ওরা নির্ঘাত জেলে পাঠাবে প্রতারণার দায়ে। ওরা কি আমাকে ছাড়বে? আর সে ভাবনা কি এই মেয়ের মাথায় আসে না? জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলেন। আরুর বাবা ওকে ধমকা দিতেই আরু বারবার চমকে উঠছে আর বুকের ভিতরটা বারবার কেঁপে উঠছে। শুধু ভাবছে যে সমস্ত ওর সঙ্গে না ঘটলেও পারতো। আরু কাপা কাপা সুরে বলল, আমি যা চাই আমি তোমাকে তাই বলেছি বাবা। রায়হান উচ্চ সুরে চেঁচিয়ে বললেন, তার মানে তুই আমাকে জেলের ভাত খাওয়াবি, তাই তো? এটাই তো তুই চাস, তাই না? তাহলে মনে রাখিস, আজ থেকে তোর সাথে আমার আর এই বাড়ির কারোর কোনো সম্পর্ক নেই। কথাগুলো যেন আরুর বুকে তীরের মতো এসে বিঁধছে। নিজের বাবা তার মেয়েকে এতটা জোর করছে তার মেয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করার। এগুলো ভাবতে বুক ফেটে কান্না আসছে ওর। আরুর মা কাঁদতে কাঁদতে বলল, তাহলে তুমি মেয়েটাকে এভাবে বলবে? একটা মানুষের প্রতি ভালোবাসা হতেই পারে, তাই বলে তুমি বুঝবে না ও তো তোমারই মেয়ে। কথাটা বলতে রায়হান আহমেদ থামিয়ে দিল আরুর মাকে। তুমি আমাদের মাঝখানে একটা কথাও বলতে আসবে না। এখন ও যদি রাজি হয় তো ওর সাথে আমাদের সম্পর্ক থাকবে, আর যদি মনে করে একটা বাইরের ছেলের জন্য আমাদের সাথে চিরতরের মতো সম্পর্ক হারাবে, তাহলে সেটা ওর ব্যাপার। অনেকক্ষণ ধরে নিজেকে কঠোর থেকে কঠোরতম বানানোর চেষ্টা করছে আরু, যেন বাবার মুখের উপর না করে দিতে পারে। কিন্তু এখন ওর বাবা যা বলছে তা শুনে আরুষি বলল, আমি তোমার কথাতে রাজি বাবা। রায়হান আহমেদ মনে মনে নিজেকে সফলতার হুঙ্কার দিচ্ছে, কারণ উনি জানতেন আরুষিকে সামান্য ইমোশনাল ব্ল্যাকমেল করলেই ও গলে যাবে। সেই জন্য এত নাটক করলেন। সেই থেকে কথাটা বলে আরু আর এক মুহূর্তে দাঁড়ালো না, ওখান থেকে দ্রুত পায়ে হাঁটা দিল। মেয়েটা সর্বনাশ করে তোমার কি লাভ? টাকা চাই, আমার টাকা, অনেক বেশি টাকা চাই। তুমি তো জানো, তাহলে কেন আমার পথে বাধা হয়ে দাঁড়াও? আমি কখনো অন্যায়কে সমর্থন কখনো করিনি, আর আজও করব না। বলে ঘর থেকে বেরিয়ে গেলেন উনি। রায়হান মনে মনে বিজয়ী হাসি দিল। ঘড়ির কাটা সন্ধ্যা 6টা ছুঁই ছুঁই। আরাব আর সানা অনেকক্ষণ ধরেই আরুকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু আরু কোনোভাবেই ফোন ধরছে না। ওরা নিজেরাও চিন্তায় পড়ে গেছে যে আরু কোনো বিপদে পড়লো কি না। সানা যখন আরেকবার আরুষিকে ফোন করতে যাবে, তখনই দেখলো আরুষি ধীর পায়ে মাটির দিকে তাকিয়ে অন্য মনস্ক হয়ে এগিয়ে আসছে ওদের দিকে। ওকে দেখে কেমন উস্কা ফুসকা মনে হচ্ছে। সকালে যেমন প্রাণচ্ছলতা ওর মুখে ছিল, সেই প্রাণচ্ছলতা ভাব এখন আর ওর মধ্যে নেই। চেহারাটা বিচ্ছিন্নতার ছাপ। সানা আরুর কাছে ছুটে গিয়ে বলল, কি রে, তুই এতক্ষণ কোথায় ছিলি? আর চোখ মুখের এমন অবস্থা কেন? আরু ক্লান্তি মাখা সুরে বলল। আমি বাড়ি যাব সানা, তাড়াতাড়ি চল। সানা আর আরাব আরুর অবস্থাটা বুঝতে পেরে আর বেশি কথা না বাড়িয়ে বাড়িতে চলে গেল।
আরিশ সারাদিনের এত ব্যস্ত ছিল যে আরুষিকে একবারও ফোন করে খোঁজ নেওয়ার সময়টুকু পায়নি। নিজের মনে মনে অনেক বকা দিচ্ছে যে এত কেয়ারলেস কি করে হয়ে গেল ও। অনেকক্ষণ হয়ে গেল আরুষির রুমে আসলো না দেখে আরিশ এবার একটু নড়ে চড়ে বসলো। সানার আর রুমে আরুষিকে খুঁজতে যেতে দেখলো গেস্ট রুমের দরজাটা খোলা। হঠাৎ দরজাটা খোলা তা দেখে গিয়ে আরিশ দেখলো আরুষি গুটিসুটি হয়ে এক পাশ ফিরিয়ে শুয়ে আছে। দ্রুত পায়ে আরুষির কাছে গেল, যেতেই দেখলো আরুষি ঘুমিয়ে আছে। আরিশ এবার আরুষির কাছে গিয়ে ওর পাশে বসে মাথায় হাত বুলাতে লাগলো। অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি আরু পাখি, তবে আর বেশি দিন নয়, সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। শুধু একটু অপেক্ষা করো আর হার মেনো না সময়ের কাছে, বিশ্বাস রাখো নিজের উপরে। এই বলে আরুষিকে কোলে নিয়ে ওর নিজের রুমে চলে গেল। আরুষিকে নিয়ে বিছানায় শুয়ে দিল আরিশ। চোখ মুখ বড্ড শুকনো লাগছে আরু, তাই ওয়াশরুম থেকে টাওয়ালের ভিজিয়ে এনে পরম যত্নে চোখ মুখ মুছিয়ে দিল এবং অবশেষে ঠোঁট দুটোতে হালকা করে ওর ঠোঁট দুটো ছোঁয়ালো। দিন শেষে এতটুকু ভালোবাসা আরিশের জন্য খুবই দরকার। দীর্ঘ 14 দিন পর আজকে আরিশ এর এক্সাম এর শেষ দিন। এই এক্সামের কদিন আরুর সঙ্গে আরিশের দূরত্বটা বেড়েছে, বরং কমেনি। এত সব কিছুর মধ্যে আরুর খেয়াল রাখতে পারেনি আরিশ। কেবলমাত্র দিনগুলো এক্সাম শেষ হওয়ার জন্য। এক্সামের দিন যত এগিয়ে আসছে আরিশকে ছেড়ে যাওয়াটা ভয়টাও ক্রমশ বেড়েছে। চারিদিকে থেকে ওর বাবার প্রেশার, অব্যয় প্রেশার, সমস্ত কিছুতে পাগল প্রায় অবস্থা আরুর। আরিশের মা কিচেনে আরিশ এর জন্য ওর সমস্ত পছন্দের খাবার রান্না করেছেন। আরও ওনার সঙ্গে হেল্প করতে চেয়েছিল, কিন্তু উনি বারণ করে দিয়েছেন। তাই না পেরে আরু ঘরে চলে এসেছেন। বিছানার উপর আনমনা হয়ে বসে আছে আরু। ঘরের মধ্যে টিভি চলছে, তার আওয়াজটাও যেন ওর কানে এসে পৌঁছাচ্ছে না। হঠাৎ ফোন আসতেই চমকে উঠল। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরতেই দেখে রায়হান আহমেদ ফোন করেছে। আর কতদিন সময় নিবি তুই? দেখতে দেখতে তো প্রায় 13 থেকে 14 দিন হয়ে গেল। আর এদিকে অব্রের বাড়ি থেকেও সবাই তোড়জোড় শুরু করেছে। অব্র অলরেডি কালকের টিকিট বুক করে ফেলেছে। তুই কালকে ওই ছেলেকে সব বলে দিবি, আর সকালের মধ্যে যেন তোকে এই বাড়িতে দেখি। সন্ধ্যা 7টার সময় ফ্লাইট। ফোনের ওপাশে আরু নিস্তব্ধ। নতুন করে যেন কোনো ভুল ত্রুটি না হয়। বলে আরুকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি ফোনটা কেটে দিলেন। আরুর চোখের জলটাও যেন শুকিয়ে গেছে। এই কদিন ধরে আরু নিস্তব্ধ হয়ে চোখের জল ফেলছে। দীর্ঘ শ্বাস নিয়ে আলমারি থেকে ডায়েরি বের করে লিখতে বসে গেল আরু। প্রিয়, আপনি কি জানেন যে আপনি মানুষটা বড়ই অদ্ভুত আমার কাছে? আপনাকে বোঝার সাধ্যটা যেমন কারণেই, ঠিক তেমনি আমারও হয়ে ওঠেনি এখনো। জানি না সেই সুযোগ আর কখনো পাবো কিনা, তবুও না চাইতেও বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আপনাকে। কখনো নিজের ভালোবাসাটাকে মুখে প্রকাশ না করলেও হৃদয় থেকে ভালোবাসাটা আপনার জন্যই ব্যক্ত হয়, তা আপনি হয়তো জানেন। যেদিন আমাকে আপনি হাত ধরে টানতে টানতে অচেনা সেই রুমটার বিছানায় নিয়ে গিয়ে ফেলেছিলেন, মুখে তখন একরাশ হিংস্রতা ফুটে উঠলেও তা আমার চোখে দৃশ্যমান হয়নি। অদ্ভুত এক ভালোবাসা দেখেছিলাম আপনার চোখে আমার জন্য। তখন হয়তো এতটা গুরুত্ব দিয়েও দেখিনি ব্যাপারটাকে। আমারও তখন বিয়ের কিছুদিন আগেকার সময়। অব্রকে ছাড়া কাউকে নিয়ে এতটা ভেবে দেখিনি। ভার্সিটিতে আপনাকে দেখেও যে কখনো বিশেষ কোনো অনুভূতি হয়েছে তাও নয়, কিন্তু ভালোবাসার সংজ্ঞাগুলো প্রতিটা মুহূর্তে আপনি আমাকে বোঝাতে শিখিয়েছেন। আপনার নেশায় বড্ড আসক্ত হয়ে পড়েছি। আজ আপনার কথাগুলো বড্ড বেশি মনে করতে ইচ্ছে করছে। আপনি আমাকে বলেছিলেন যে আমার অনুভূতিতে আপনি থাকবেন, আমার আসক্তিতে পরিণত হবেন আপনি, আমার হৃদয়ের মনি কোঠায় স্থান নেবেন সমস্তটা জুড়ে। কেবল স্থান থাকবে শুধু আপনার। সত্যি আজ তাই। তবে অনুভূতিগুলো প্রকাশে আমি ব্যর্থ ছিলাম। আপনাকে যেদিন একান্তে কাছে টেনে নিয়েছিলাম সেদিন আবেগের বশে কিনা জানি না, তবে আপনার অশ্রুমাখা চোখগুলো দেখে বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করেছিল। আটকে রাখতে পারিনি নিজেকে। আপন করে নিয়েছিলাম আপনাকে কষ্টের মধ্যেও অদ্ভুত এক প্রশান্তি এনে দেওয়ার জন্য। আর কখনো একান্তে ভালোবাসা হবে কিনা জানি না, হয়তোবা হবে না, তবে
এটুকু জানবেন আমার সবটুকু জুড়ে শুধু আপনারই স্থান। দূরে থাকলেও ভালোবাসা কমবে না কখনো, শুধু বঞ্চিত হব আপনার সমস্ত স্পর্শ, আপনার আবেগ, অনুভূতি আর ভালোবাসা থেকে। তবে সহ্য করে নেব সব। আপনার এক্সামের এই কদিনে নিজেকে অনেকটাই শক্ত করে নিয়েছি। জীবনের থেকে আর কিছুই বেশি আশা নেই। জানেন, সব থেকে অবাক হয়ে গিয়েছিলাম যখন আমার বাবা, তিনি আমাকে এতটা জোর করেছিলেন আপনার থেকে ছেড়ে দেওয়ার জন্য। নিজের বাবা যে সন্তানের সঙ্গে এমনটা করতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না কখনো। তবুও ভালোই হলো এত কিছুর মাঝেও সমস্ত কিছু জানতে আর বুঝতে শিখেছি। যখন আপনি এগুলো জানবেন তখন হয়তো আমি হয়ে যাব অন্য কারোর। তাই আর ফিরে পাওয়ার বৃথা চেষ্টা না করাই শ্রেয়। আমার আসক্তিতে কেবলই আপনি, ভালোবেসে যাব প্রিয়। ইতি, আপনার আরু পাখি। ডায়েরি থেকে পেজটা ছিঁড়ে আলমারির মধ্যে রেখে দিল। কাগজটা কালকে চলে যাওয়ার সময় রেখে যাবে। দুপুরবেলাতে আরিশ বাড়ি আসলো না। আরও ফোন করছিল একবার, তবে জানালো যে ওর দেরি হবে আসতে। রাত 8:30। ডাইনিং রুমের মধ্যে বসে আছে আরও। হঠাৎই গাড়ির হর্ন আওয়াজ শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। আরিশ বাড়ি এসেছে। আর কিছুক্ষণ মাত্র সময় আরিশের সঙ্গে কাটাবে, তারপর বিচ্ছিন্ন হয়ে যাবে ওর থেকে। আরিশ ডাইনিং রুমে প্রবেশ করতেই ওর মা জিজ্ঞেস করে উঠল, কি রে, এত দেরি হলো? আরিশ ওর মাকে জড়িয়ে ধরে বলল, এই তো আমি চলে এসেছি। আসলে আজকে সবাই মিলে বিকেলবেলা একটা ছোটখাটো পার্টি করেছিল, তাই সেখানে গিয়েছিলাম। মেয়েটা সে দুপুর থেকে তোর জন্য অপেক্ষা করছে, কখন বাড়ি আসবি, তাই এখনো খায়নি মেয়েটা। আরিশের মায়ের কথা শুনে আরুর দিকে তাকাতেই দেখলো আরু মাথা নিচু করে বসে আছে। চোখ মুখ অনেক শুকনা শুকনা লাগছে। আরুর দিকে তাকাতেই বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করলো আরিশ। এই কদিন মেয়েটা কেমন হয়ে গেছে, একেবারে যেন ঝিমিয়ে পড়েছে। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোদের জন্য খাবার পাঠাচ্ছি। হঠাৎ করে আরু উঠে গিয়ে রুমের ভেতরে চলে গেল। আরিশ ওর পিছন পিছন গেল। রুমের ভিতর আরিশ যেতে আরিশ পিছন দিকে আরুষিকে জড়িয়ে ধরল। সরি আরু পাখি, আবার অনেকটা লেট হয়ে গেল। আসলে আমি তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু ওরা আসতে দিল না। সারাদিন অনেক ধকল গেছে, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার আনছি বলে আরিশকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিশ কোনো কিছু একটা ভেবে হেসে ওয়াশরুমে ঢুকে গেল। রাত যত গভীর হচ্ছে ততই আরিশ আর আরুর ভালোবাসায় মেতে উঠেছে। ঘড়ির কাঁটা যত ভারী টিকটিক করে বেজে উঠছে আর সময়টাকে জানান দিচ্ছে, ততই আরিশই মনে আরিশকে হারানোর ভয়েও তত বেড়েই চলছে। তবে আরিশের থেকে ভালোবাসা পেয়ে যেন সমস্তটাই ভুলে যাচ্ছে আরু। রাত 3:30। আরিশের থেকে কোনো রকম নিজেকে ছাড়িয়ে বিছানা ছেড়ে উঠল আরুষি। বিছানার চাদরটা ভালোভাবে শরীরের সাথে জড়িয়ে নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলোটা এসে সরাসরি ওর মুখে পড়েছে। চাঁদের আলোতে ওর সারা শরীরে আলোকিত হয়ে যাচ্ছে। চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল আরুষির। পরিবর্তন হচ্ছে জীবনের নিয়মিত সূচি। হয়তো এরপরে জীবনটাই পাল্টে যাবে। সব ধারণাগুলো কোনো ক্রমে পরিবর্তন হবে। হাত দিয়ে আলতো করে সাদা পর্দাটা সরাতেই জ্যোৎস্নার রাতে চাঁদের আলোটা সরাসরি আরিশের মুখের উপর গিয়ে পড়ছে, অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করছে। আরিশকে দেখতে অতুলনীয় লাগছে। এই ভেবে যেন আরিশের দিকে তাকিয়ে 1000 বছর অতিক্রম করে দিতে পারে আরু। চোখ থেকে যখন ক্রমাগতই জল গড়িয়ে পড়ছে তখনই আর নিজেকে আটকে রাখতে পারল না। ফ্লোরে বসে অনবরত কেঁদেই চলছে আরু। সকাল 8টা। লাল রঙের একটা শাড়ি পরে অগোছালো হয়ে দাঁড়িয়ে আছে আরু। ঘরের মাঝখানে অপেক্ষা করছে আরিশের জেগে ওঠার। বিগত 1 ঘন্টা ধরে একই জায়গায় এভাবেই দাঁড়িয়ে আছে আরু। আরিশকে ডাকার সাহস পাচ্ছে না। আরিশের ঘুম ভাঙতেই আরুর জায়গাটা হাত দিয়ে হাতড়ে দেখতেই জায়গাটা ফাঁকা অনুভব করতেই উঠে পড়ল আরিশ। আরিশিকে উঠতে দেখে আরুষির সমস্ত শরীরটা কেঁপে উঠল। চারিদিকে চোখ বুলিয়ে রুমের মাঝখানে আরুষিকে দেখল আরিশ। আরিশ মিষ্টি হাসি দিয়ে, গুড মর্নিং বউ, আর তুমি ওখানে কি করছো? আরুষি কোনো কথা বলছে না, ঠায় দাঁড়িয়ে রয়েছে। আরিশ এবার বিছানায় ছেড়ে উঠে আরুর এর কাছে গেল, গিয়ে আরুকে জড়িয়ে ধরল। হঠাৎ আরু বলে উঠল,
আমি আপনাকে ভালোবাসি না, আমার সমস্ত ভালোবাসা মিথ্যা ছিল। আপনাকে ভালোবেসে প্রতিটা স্পর্শ অনুভূতি সমস্তটা মিথ্যে। আপনাকে আমি কখনো ভালোই বাসিনি। আপনি আমাকে জোর করে বিয়ে করেছিলেন, সেই কারণেই আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এত কিছু করেছি। আরিশের হাতের বাঁধনটা ধীরে ধীরে আলগা হতে লাগলো। আরুষিকে ছেড়ে দিয়ে বলল, সকাল সকাল মজা করছো আরু পাখি? আমি কোনো মজা করছি না, আমি যা বলছি সত্যি কথা বলছি। আরিশ কিন্তু কিন্তু করে বলল, আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো। আপনাকে আমি ভালোবাসি না, আর আমি এগুলো মজা করছি না। আপনার সাথে যা যা করেছি আমি তাই বলছি। আর তাছাড়া আমি ভালোবেসে আপনাকে যতবারই গ্রহণ করেছি ততবার অভ্র আমাকে বাধ্য করেছে, তাই করেছি। তাই অভ্র আর আমি দুজনেই মনে করেছি আপনাকে শিক্ষা দেওয়া প্রয়োজন, সেই কারণে। আরিশ ঠাস করে আরুষিকে একটা চড় মারলো। মজা করার একটা সীমা থাকে, তুমি এবার সব সীমা পার করছো আরু পাখি। আরু উচ্চ সুরে হেসে উঠলো আর বলল, মজা তো আমি এতদিন করেছি আপনার জীবনের সাথে। আপনি যা যা করেছেন সমস্তটা আপনাকে ফিরিয়ে দেওয়ার পালা। আরিশ রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। তুমি একটা প্রতারক, প্রতারণা করেছো আমার সাথে। ভালোবেসে তোমাকে নিজের কাছে রেখেছিলাম, কিন্তু আমার ভালোবাসাকে এইভাবে তুমি অপমান করবে তা ভাবিনি। ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো, কিন্তু তোমার ভালোবাসার নামে প্রতারণার পেছনেও যে এত বড় একটা উদ্দেশ্য আছে তা যদি জানতাম তবে এত ভালোবাসা তোমাকে দিতাম না, যার তুমি যোগ্যই ছিলে না। কথা দিয়েছিলাম তোমাকে ভালোবেসে রাখার, কিন্তু তুমি কি করলে? যা করেছি বেশ করেছি, আর এখন শুনে রাখুন, আমি আপনার সাথে থাকতেই চাই না। বলে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আরও বেরিয়ে যেতেই ওকে বলল। আরিশ ছল ছল চোখে বলল, এটা মনে রেখো আরু পাখি, কাউকে ঠকিয়ে কখনো সুখী হওয়া যায় না। আমার এত বড় ক্ষতি করে তুমি নিজেও কখনো ভালো থাকবে না। আরুষির পিছনের ফিরে তাকানোর সাহস হলো না। চোখ থেকে গড়িয়ে পড়া জলগুলোকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেল। আরু চলে যেতে আরিশের হাতের পাশে থাকা ফুলদানিটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো। চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে আরিশের। নিজের প্রিয় মানুষকে হারিয়ে ফেলছে ও। রুম থেকে কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনে আরু সারা শরীর কেঁপে উঠল। তবুও আরিশ এর মুখোমুখি হওয়ার সাহস ওর আর নেই, তাই সব কিছু অপেক্ষা করে চলে গেল। অন্ধকার ঘরের মধ্যে থাকা রকিং চেয়ার টেনে বসে দুলছে আরিশ। হাতে রয়েছে আরুর লেখা সেই চিঠি। চিঠির প্রত্যেকটা লাইন ও পড়েছে, আর বারবারই মুখে ফুটে উঠেছে চিরচেনা সেই মিষ্টি হাসি। আরুর লেখা শেষের লেখা লাইনটা, আমার আসক্তিতে কেবল আপনি। কথাটা পড়তে সামনে বিছানার উপর শুয়ে থাকা আরুর দিকে এক পলক তাকিয়ে একটা ডেভিল্ড হাসি দিল। এখনো তো অনেক কিছুই বাকি আরু পাখি। যতদিন না তুমি নিজের ভালো মন্দ বুঝতে শিখবে ততদিন আমার থেকে দূরেই থাকবে তুমি। তারপর তোমাকে কাছে টেনে নেব, তার আগে নয়। চিঠিটা রেখে দিয়ে ব্যালকনিতে চলে গেল আরিশ। বাইরে মৃদু হাওয়া বইছে, আর ব্যালকনিতে থাকা ছোট সাদা সাদা মরিচ বাতিগুলো জল জল করেছে, আর ঝুলিয়ে রাখা স্টিলের স্টিকগুলো হাওয়ায় দুলা দিয়ে বারবার এক অপরূপ শব্দ সৃষ্টি করছে। সেখান থেকে দাঁড়িয়ে রুমের ভিতরে ঘুমন্ত আরুষিকের দিকে তাকালো আরিশ। ঘুমের ওষুধের ডোজটা আর কিছুক্ষণ পরেই কেটে যাবে, সুতরাং কিছুক্ষণের মধ্যে আরুষি জেগে যাবে। কিছুক্ষণ পর হঠাৎই হুড়মুড়িয়ে আরুষি জেগে গেল। চোখ খুলে চারিপাশে তাকিয়ে দেখতে লাগলো ও। এখন কোথায় আছে তা জানার জন্য বেশ কিছুক্ষণ চারিপাশটা ভালো করে পর্যবেক্ষণ করার পর সব কিছু জেনে আশ্চর্যজনক লাগছে ওর কাছে, কারণ কিছুক্ষণ আগের ঘটনা থেকে ওর যা মনে হয়েছিল তাতে এত কিছু আশা করার কথা নয়। নিজের আর আরিশের ভালোবাসার সেই ছোট্ট ঘরটাকে খুঁজে পেয়ে আরও জোরে জোরে কাঁদতে লাগলো। এই ঘরে পুনরায় পা রাখতে পারবে সেটাও ভাবেনি। সব জেনে কল্পনার মতো লাগছে। চোখ থেকে অনর্গল জল গড়িয়ে পড়ছে, আর তৃষ্ণার্ত চোখ দুটো বারবার আরিশকেই খুঁজছে। বারবার মনে পড়ে যাচ্ছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত দৃশ্য। বয় বিছানাটা থেকে পাও যেন নামতে চাইছে না। বারবার মনে হচ্ছে এখনই যেন সর্বনাশী মানুষগুলো তার সর্বনাশ করে ফেলবে। এই মুহূর্তে আরিশকে দেখে চোখ দুটো জুড়াতে চায় আরিশি,
তাই বিছানার থেকে চারিদিকে চোখ বুলাতে লাগলো। অবশেষে রুমের মধ্যে কাউকে দেখতে না পেয়ে পা কাপা শরীর নিয়ে বিছানা থেকে নামলো। এক পা দু পা করে সামনে এগোচ্ছে আর বড্ড জানান দিচ্ছে প্রিয় মানুষের উপস্থিতি। আরিশ যে এই ঘরেই আছে সেটা অনুভব করতে পারছে আরু। পিছন ফিরে তাকিয়ে আরিশকে দেখেই দৌড়ে ছুটে গেল আরিশের কাছে। তারপর আরিশকে পিছন থেকে জড়িয়ে ধরে উন্মাদের মতো কাঁদতে লাগলো আরু কাঁদতে কাঁদতে। আপনি আমাকে প্লিজ নিজের থেকে কখনো ছাড়বেন না, না হলে ওরা আমাকে নিয়ে চলে যাবে। সব সময় আপনার বুকের মাঝে আপনার সাথে আগলে রাখবেন আমাকে। আমি আপনাকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে দূরে সরাবেন না। কখনো আপনাকে ছেড়ে যাব না, কখনো অন্যের কথা বিশ্বাস করব না। আপনি যা বলবেন তাই শুনে চলবো, আপনার কথার অবাধ্য হব না। আপনি যা বলবেন তাই শুনবো, কিন্তু প্লিজ আমাকে নিজের থেকে আমাকে দূরে সরিয়ে দেবেন না। আরুষি আরিশকে জড়িয়ে ধরে কাঁদেই চলছে, কিন্তু আরিশ কোনো রেসপন্স করছে না। আরিশ একটা ডেভিড মার্কা হাসি দিয়ে নিজের শরীরটাকে আরুষির হাতে বাঁধন থেকে মুক্ত করলো। আরুষির হাত দুটোকে ছাড়িয়ে আরুষির মুখোমুখি হলো আরিশ আরুর দিকে ফিরে বলতে শুরু করলো, আরুষি রহমান, আর ইউ ম্যাড? আপনি কি মেন্টালি সিক? এভাবে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলেন কেন? আর আপনি সকালেই তো বললেন যে আপনি আমাকে ভালোবাসেন না। আরু যেন আরিশের প্রত্যেকটা কথা মুহূর্তেই অবাক হচ্ছে। এই প্রথমবার আরিশ আরুর নাম ধরে ডাকলো। এর আগে কখনো আরুষি বলে ডাকতে শুনেনি। তার উপর আরিশের অদ্ভুত ব্যবহার ওকে আরও চমকে দিচ্ছে। আরুষি আরিশের দু গালে হাত রেখে, আপনি কিসব বলছেন? আর আপনি আমার নাম ধরে ডাকছেন কেন? আমি তো আপনার আরো পাখি। আমার প্রতি আপনার ভালোবাসা মিথ্যে, তাহলে এখন হঠাৎ কি হলো? তোমার বাবা আর তোমার প্রাণ প্রিয় অপস কি তোমাকে স্থান দেয়নি একটুও? আরিশ ওদের নাম বলতেই আরু জোরে চেঁচিয়ে উঠল, আপনি ওদের নাম বলবেন না। আমি ওই দুটো মানুষকে বড্ড বেশি ঘৃণা করি, আর উনি আমার বাবা নয়, উনি একজন অমানুষ। বলে মেঝেতে বসে কাঁদতে লাগলো জোরে। আরুষির চোখের প্রতি ফোঁটা জল যেন আরিশের বুকে ছুরির মতো এসে বিচ্ছে। তাও এই মুহূর্তে নরম হলে চলবে না। সত্যিটার মুখোমুখি আরুষিকে হতেই হবে, বাস্তবতাকে মানতে হবে, চিনতে হবে সবাইকে। তাই এখন এই মুহূর্তে আরুষিকে কঠোর থেকে কঠোরতম হতে হবে। বুঝেছি, ওখানে আপনার জায়গা হয়নি বলে আপনি এখানে এসেছেন, তাই তো? আচ্ছা, আপনাকে আমি থাকতে দিতে পারি, তবে এখানে থাকতে হলে আমার থেকে দূরত্ব বজায় রেখেই থাকবেন। বলে আরুষি অপেক্ষা করে রুম থেকে বেরিয়ে গেল আরিশ। রুম থেকে বেরিয়ে আসতে আরিশ একটা দীর্ঘ শ্বাস নিল। বুকে পাথর চাপা দিয়ে কথাগুলো বলছে। ও কঠোর না হলে কখনোই এই সমস্ত কথাগুলো ও আরুষিকে বলতে পারতো না। আরু মেঝেতে বসে ক্রমাগত কান্না করেই চলেছে। জীবন ওকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, এখন যেন ঠিক ভুলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। মানুষগুলো আসল রূপ জানতে পেরেছে, কে ওর আপনজন আর কে পর। এই সমস্ত কিছুই আজ বড্ড চেনা বলে মনে হচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যে ওর আগের আরিশকে হারিয়ে ফেলেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাঁদছে আরু। নিজের জীবনের করা ভুলগুলো কিভাবে শুধরে নেওয়া যায় তারই হিসাব নিকাশ কষেছে। আরিশকে আবার কিভাবে ফিরিয়ে পাবে এই সমস্ত কিছু ভাবছে। অনেকক্ষণ পর শাওয়ারে নিয়ে বেরিয়ে আসলো ও। বেরিয়ে আসতে দেখলো আরিশ ল্যাপটপ নিয়ে বসে কোনো কাজ করছে। আরুষি ঠিক করে নিল যে করেই হোক আরিশকে ও মানিয়েই সারবে। হাতে থাকা টাওয়ালটা বিছানার ছুঁড়ে ফেলে দিল আরিশকে দেখিয়ে। আরিশ এক পলক ফিরে তাকানো কোনো গুরুত্ব না দিয়ে আবার ল্যাপটপের দিকে মন দিল। মাথাটা না মুছে ভিজে মাথার আরিশের পাশে বসে পড়লো আরুষি, যাতে টাওয়ালটা নিয়ে আরুষি ওর মাথাটা মুছে দেয়। কিন্তু ওর সব প্ল্যান জল ঢেলে দিয়ে আরিশ ল্যাপটপটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে বলল, আরিশের বলা কথাটা যেন বড্ড কষ্ট পেয়েছে আরু। আরিশ চলে যেতে আবার কান্না শুরু করে দিল, কিন্তু পরক্ষণে ভাবলো ওকে কাঁদলে চলবে না, আরিশকে ওকে ফিরিয়ে পেতেই হবে। কিন্তু তার আগে ওর বাবার আর অব্যয়ের একটা ব্যবস্থা করা দরকার।
সবাই খেতে বসছে। আরিশের মা সবাইকে খেতে দিচ্ছেন, আরুষিকেও বসতে বলছেন, কিন্তু আরু বসেনি, চুপচাপ দাঁড়িয়ে আছে আরিশের মায়ের পাশে। কি রে মামনি, বস, সবাই খেতে বসেছে, তুইও বসে যা। আরিশ ওর মায়ের কথা শুনে একবার আরুর দিকে তাকালো। না মামুনি, আমি পরে তোমার সাথে খেতে বসছি। অনিকা খান অনেকবার বলার পরেও আরু বসলো না, তাই উনি না পেরে বাধ্য হয়ে ওদের তিনজনকে খেতে দিলে আরুষি লক্ষ্য করলো সানাও বেশ চুপচাপ ওর সাথে কথা বলছে না। তাহলে কি সকলেই জানে বাড়িতে ওর কথা, তাই কি সবাই ওর উপর রাগ করেছে? আরিশ, কালকে রাইসা আর তোর খালাম্মার আসবেন। আরিশ খেতে খেতে বলে, সকাল 9:30টায় ওদের বাংলাদেশের টেক অফ করবে। তুই একটু দেখ কখন তোর বেরোনো উচিত, সেই অনুযায়ী বেরিয়ে যাস। ওকে। এই বলে কিছুক্ষণ পর খেয়ে আরিশে উঠে চলে গেল। আরুষিকে একবারও খাওয়ার কথা বলল না। আরুষির খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলার নেই, যেহেতু ভুলটা ওর নিজেরই। আরুষির চুপচাপ আনমনা হয়ে সুইমিং পুলের পাশে বসে আছে। বড্ড একা একা লাগছে আজকে ওর নিজেকে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই ভাবলো আরিশ এসেছে, তাই আনন্দের সঙ্গে ঘুরে তাকাতেই দেখলো অনিকা খান। উনি তারপর আরুষির পাশে বসলেন। অনিকা খান আরুর পাশে বসে গম্ভীর কণ্ঠে বললেন, কি দরকার ছিল এত কিছু করার? আমার ছেলেটাকে তো বলতে পারতিস নাকি? বিশ্বাস করিস না ওকে? জানিস তো ও তোকে কতটা ভালোবাসে। তোর কথাতেও কতটা কষ্ট পেয়েছে বুঝতে পারছিস? অমন না বললে আমার ছেলেটা কখনো তোর সাথে এমন ব্যবহার করার মতো মানুষই নয়। বড্ড কষ্ট দিয়ে ফেলেছিস আমার ছেলেটাকে। সকালে আরু বেরিয়ে পড়তে আরিশ নিচে নামলো। আরু মামনি কোথায় বেরিয়ে গেল কাউকে কিছু না বলে? আর তুই এখন কোথায় যাচ্ছিস? আরিশ এরপর সব ঘটনা ওর মাকে খুলে বলল। ছি, একটা বাবা হয়ে এতটা নিচু মানসিকতার মানুষ কেউ কি করে হতে পারে? আমার বোকা বউটা যদি এসব বুঝতো। আমার খুব চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। ওর কোনো বিপদ হবে না তো? যতক্ষণ আমি ওর সঙ্গে আছি ওর কোনো বিপদ হতে দেব না। আর ও যেখানেই যাক না কেন ফিরে ওকে আমার কাছেই আসতে হবে। চিন্তা করো না, শুধু তুমি আমাকে একটু সাপোর্ট করো। ওকে এতটুকু শিক্ষা দেওয়ার বড্ড দরকার। মেয়েটা বড্ড অবুঝ, আবার কষ্ট পাবে খামোখা। আরিশ বাঁকা চোখে তাকিয়ে বলে, তোমার বৌমা কি জাদু করেছে তোমার উপর? অনিকা খান আরিশের কান ধরে বলে, আর বেশি পাকামো করতে হবে না, তাড়াতাড়ি মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়। যতক্ষণ না বাড়ির বউ বাড়ি ফিরছিস ততক্ষণ কিন্তু আমার মনটা অস্থির অস্থির করবে বলে দিলাম। আরিশ ওর মায়ের কপালে চুমু দিয়ে বলে, সাবধানে ফিরিস। অনিকা খান সবটাই জানেন, তাই আপাতত আরিশ ওনাকে যা যা করতে বলেছেন উনি তাই অক্ষরে অক্ষরে পালন করছেন। আরুষি নিজেকে আর আটকাতে রাখতে পারল না, না পেরে অনিকা খানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বিশ্বাস করো মামুনি, আমি যদি জানতাম আমার বাবা নামক ওই লোকটা আমার সঙ্গে এরকম ব্যবহার করবে তাহলে আমি কখনোই ওনার কথা বিশ্বাস করতাম না। আর আমি ওনাকে বলতে ভয় পেয়েছিলাম। বলে আবারও কাঁদতে লাগলো আরুষি। বিশ্বাস যখন তুই ভেঙেছিস তাই জোড়া লাগানোর দায়িত্বটাও তোর। এখন আমার ছেলেকে যদি আবার ফিরে পেতে চাস তাহলে ওকে মানানোর চেষ্টা কর। পুল থেকে অনিকা খান যেতেই রুমে আরুষি কিছুক্ষণ সেখানেই বসে থাকলো। ও অনেক কিছুর হিসাব নিকাশ করছে, ও সব কিছু বোঝার চেষ্টা করছে। সকল মানুষদের আসল রূপটাও ওর সামনে প্রকাশ পেয়েছে। আরুষিকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে, আর তা দূর করার দায়িত্বটা সম্পূর্ণ ওর, তাই যা করার ওকেই করতে হবে। তাড়াতাড়ি করে রুমের সামনে গিয়ে গুটিসুটি পায়ে রুমের ভিতরে ঢুকতেই দেখলো রুমের লাইট অফ। ঘরের ভিতরে জ্বলতে থাকা ছোট্ট ডিম লাইটে এর আলোতে আলোকিত হয়ে যাচ্ছে সব। আরিশ ঘুমিয়ে আছে তা বোঝা যাচ্ছে। ধীরে ধীরে গিয়ে ওর পাশে শুয়ে পড়লো আরু। ও ভেবেছিল যে আরিশ হয়তো ওকে কাছে টেনে নেবে, কিন্তু তা হয়নি। ও আরিশের পাশে ঘুমালেও আরিশ একবারও ওর দিকে ফিরেও তাকালো না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে লাগলো আরু, কিন্তু তাও কিছু হচ্ছে না দেখে নিজেই আরিশের দিকে সরে গেল। সরে আসতে আসতে একেবারে আরিশের গা ঘেঁষে শুয়ে পড়ছে ও। আরিশ এতক্ষণ ঘুমিয়ে থাকার বান করেছিল, আসলে আরুষির জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল ও।
আর তখনই ওর মায়ের সঙ্গে যে আরুষি কথা বলছিল তার সব কিছুই জানে আরিশ। আরিশ এবার ইচ্ছে করে আরুর উল্টো দিকে ফিরে গেল। আরু আরিশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে, কারণ আরিশ উল্টো দিকে ফিরিয়ে গেছেন। না পেরে আরু কিছুটা আরিশের দিকে সরে যেতে আরিশ খাট থেকে পড়ে গেল। আরিশ ঘুম থেকে জেগে উঠার বান করে বলে, আরুষি ঠিক বুঝতে পারল না যে সামান্য একটু সরে যাওয়ার আরিশ কি করে পড়ে গেল। পড়ার তো কথা নয়, আসলে আরিশ ইচ্ছে করেই পড়ে গেছে নিজে নিজেই। আরুষি থম্মত খেয়ে বলল, বিশ্বাস করুন আমি আপনাকে ফেলিনি। তাহলে তোমার কি মনে হয় আমি নিজে ইচ্ছে করে পড়ে গেছি নাকি? বুঝেছি তোমার ধান্দা ভালো নয়, আমি আর তোমার পাশে শোবো না। আরু অবাক হয়ে বলল, কেন আপনি আমার পাশে শোবেন না কেন? দ্বিতীয়বার খাট থেকে পড়ে যাওয়ার রিস্ক আমি নিতে চাই না, আর তোমার উপর আমার ভরসা নেই, তাই তুমি সোফাতে ঘুমোবে। আরু সোফাতে ঘুমানোর ইচ্ছা ছিল না। আরিশ অনেকটা জোর করেই পাঠিয়েছে ওকে, না হলে আরিশ ওকে বলেছিল ঘরে যে থেকে বেরিয়ে গিয়ে গেস্ট রুমে গিয়ে ঘুমাতে, কিন্তু সেটা তো আরু কখনোই হতে দেবে না। তাই বাধ্য হয়ে সোফাতেই ঘুমিয়ে পড়ল আরু। আরুষি সোফাতে বারবার এপাশ ওপাশ করছে, কোনোভাবে ঘুম আসছে না। আর এদিকে আরিশ মুচকি মুচকি হাসছে আরু কাণ্ড দেখে। সকালে আরিশ জোরে চেঁচিয়ে বলতে লাগলো, এই যে আপনি আমার পাশে শুয়ে আছেন কেন? আপনাকে না আমি সোফায় শুতে বলেছিলাম? আপনি আবার এখানে কেন চলে এসেছেন আমার কাছে? কেন? আরুষি আরিশের চেঁচামেচিতে উঠে গেল। তারপরে উঠে নিজেকে আরিশের বিছানায় আবিষ্কার করলো, আর আরিশ সেই নিয়ে রামায়ণ মহাভারত রচনা করছে আরু দেখতে পেল। সত্যিই তো আমি এখানে এলাম কি করে? আমি তো সোফাতে ঘুমাচ্ছিলাম। আপনার কোনো ভরসা নেই, আপনি শুধু আমার সাথে সাথে ঘোরার জন্য ছটফট করেন, আর এখন নিজেই দোষ আমাকে দিচ্ছেন। আরুষি অবাক হয়ে বিছানা থেকে নামলো, তারপর বলল, দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে। আর আমার রাতে জেগে হাঁটার অভ্যাস নেই যে আমি হেঁটে হেঁটে আপনার পাশে ঘুমাতে চলে আসব। আমি সত্যিই জানি না আমি এখানে কি করে এলাম। আপনার মতিগতি ভালো নয়। আমার প্রথমেই আপনাকে দেখে সন্দেহ হয়েছিল যে আপনি আবার আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আবার আমার কাছে কেন ফিরে এসেছেন তা নিয়ে। আরুষি এবার অব্যয়ের কথা শুনতেই মাথা গরম হয়ে গেল। একে সকাল সকাল আরিশ এসব শুরু করে দিয়েছে, আর তার উপর অব্যয়ের নাম জপছে। আর এদিকে আরিশ ক্রমাগত আরুষিকে দোষ দিয়ে যাচ্ছে। তাই আরুষি আর না পেরে তাড়াতাড়ি আরিশের কাছে গিয়ে আরিশের পিছনের চুলগুলো মুঠি করে ধরে নিজের কাছে এনে নিজের ঠোঁটের সাথে আরিশের ঠোঁট দুটো মিলিয়ে দিল। আরিশ অবাক হয়নি, কারণ এরকম একটা চমক আরুষির কাছ থেকে আগেও একবার পেয়েছিল। তাই আরুষি যে এরকম কিছু করতে পারে সেটাও জানে। তবে সময়টাকে বেশ ভালোই উপভোগ করছে আরিশ। আরুষির সাথে নিজেও রেসপন্স করেছে। দিনের শুরুতে এমন একটা ভালোবাসার পরশ, আর দিনের শেষে এরকম একটা ভালোবাসার পরশ পেয়ে ও সময়টাকে শেষ করতে চায়। হঠাৎ আরুষির মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। তাই যখন আরিশকে ছেড়ে দেবে তার আগে আরিশের ঠোঁটের জোরে একটা কামড় দিল। এতদিন কেবল আরিশের দিয়েছে, আর আজকে ওর আরিশের প্রতি এক প্রকার রিভেঞ্জ নেওয়া হয়ে গেল। আরুষি ঠোঁটে কামড়তে দিতেই আরিশ ব্যথা পেলেও তা প্রকাশ করলো না, বরং উল্টো আরুকে নিজের কাছে টেনে নিয়ে ঠোঁট দুটোকে আরও শক্ত করে চেপে ধরল। আরুষি একটা কামড় দেওয়ার পর আরিশ যে এরকম একটা ব্যবহার করবে সেটাও ভাবেনি। ডাইনিং টেবিলে বসে আছে আরু, আর মুখে এক রাশ শান্তির ছাপ। তার কারণ আজকে সকালেও জানতে পারলো যে বাড়িতে নাকি নতুন গেস্ট আসবে না, আর সেটা হলো আরিশের খালাম্মা আর তার মেয়ে। তার মেয়েটা হলো তার ননদ, আর ননদরা যে অত্যন্ত একটা ডেঞ্জারাস জাতীয় বস্তু সেটা আরও খুব ভালো করেই জানে। ও নিজের ফুপ্পিকে দেখেই বুঝেছে। আরুষির ফুপ্পি যখনই ওদের বাড়িতে আসেন তখন সারাদিন আরুষির মাকে খাটান আর দোষ গুণের বিচার করতে থাকেন। আরুষির মা মুখ ফুটে কখনো তার প্রতিবাদ করেন না, সব কিছু অন্যায়ভাবে সহ করে নেয়। তাহলে এখন কি এই সমস্ত ঘটনার সাথে আরুষিকেও মুখোমুখি হতে হবে? এমন হাজারো প্রশ্ন ওর মাথায় ঘুরছে। আরুষের মা রান্নাঘর থেকে আরুষিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। এতটা অদ্ভুত চিন্তা হচ্ছে আরু, সেটা উনি বেশ ভালোই বুঝতে পারছেন। তবে এই মুহূর্তে আরুষিকে
সাপোর্ট করতে পারছেন না উনি, তাহলে মেয়েটাকে শিক্ষা দেওয়া যাবে না। উনি সব কিছু চান যে সব কিছু থেকে আরও শিক্ষা নিক, তাহলে ভবিষ্যতে যেন কখনো এই ধরনের ভুল কাজগুলো না করে, আর নিজের ছেলে মেয়েকেও সেই শিক্ষা দিতে পারে যাতে তার সঠিক দিকে চলিত হয়। সানা সিঁড়ি দিয়ে নামছে আর ফোনের দিকে তাকিয়ে হাসছে। তা দেখে আরুষির আর বুঝতে অসুবিধা হলো না যে আরাবকে নিয়ে কিছু একটা ভাবছে। সানাকে দেখে প্রায় দিনে খুবই খুশি খুশি দেখায়। সেই দিনের পর থেকে সানা আরুর সঙ্গে ভালো করে কথা বলছে না, সেটা আরু বেশ ভালোই লক্ষ্য করছে। ওর খুব কষ্ট হচ্ছে সানা ওর সঙ্গে কথা বলছে না, তাই সেই কলেজের লাইফ থেকে সানাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে। আজ একটা ছোট ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছে ওকে। সানা একবার আরও চোখে তাকিয়ে দেখে নিল ডাইনিং টেবিলে বসে আছে আরু, তাই আরুষিকে দেখিয়ে সোফায় গিয়ে বসলো সানা। আরুষি এবার ধীরে পায়ে হেঁটে সানার কাছে গিয়ে ওর পাশে বসে পড়লো। আরুষি পাশে বসতেই সানা কিছুটা সরে গেল, তারপর আবার আরুষি সানার দিকে খানিকটা সরে গেল। তাতে সানা আর একটু দূরে সরে যেতে আরুষির খুব রাগ হয়ে গেল। সানার হাত ধরে টেনে নিয়ে ওর কাছে বসালো আরু। আমার থেকে এভাবে দূরে দূরে বসছিস কেন? আমি কি মানুষ না নাকি? হ্যাঁ, আমি একটা ভুল করেছি বলে তোরা সবাই এরকম ব্যবহার করবে আমার সাথে? আরুর চোখে জল চলে এলো প্রায়। ও খুবই ইমোশনাল, আবেগটাকে প্রাধান্য দিয়ে চলল। সানা আর যাই হোক আরুর কষ্টটাকে সহ করতে পারে না, তাই সামান্য কিছুটা নরম হয়ে আরুষিকে বলল। এভাবে কান্নার কি আছে? আমি কি তোকে কিছু বলেছি? আরুষি এবার কান্না করে দিয়ে বলল, আমি কালকে থেকে দেখছি তুই আমার সঙ্গে কথা বলছিস না। মানছি আমি একটা ভুল করেছি, তার জন্য কি আমাকে ক্ষমা করা যায় না? সানা কিছু একটা ভেবে বলল, আচ্ছা যা, তোকে ক্ষমা করে দিলাম, এবার তোমার হাত ছাড়ো। আরুষি সানাকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে ছাড়বো না। আমি জানি তুই আমাকে এখনো ক্ষমা করিসনি। সানা মনে মনে বলল, এই মেয়েটা দেখছি আমাকে মেরেই ছাড়বে। ও কি জানে না যে আমি ওর উপরে রাগ করে থাকতেই পারি না? কিন্তু সানা মুখে বলে, আমি বলেছি তো আমি রেগে নেই, এবার তো ছাড়। অবশেষে অনেক বলার পর আরু ছেড়ে দিল সানাকে। কিছুক্ষণ পর আরু নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে আরু সানাকে জিজ্ঞেস করলো, যারা আসছে মানে ওনার খালাম্মা আর বোন, ওরা কি ভালো নাকি টিভি সিরিয়ালে যেমনটা হয় তেমনই? আরুষি কথা শুনে সানা খুব হাসি পাচ্ছে। তারপর সামান্য একটু থেমে বলল, ওনারা কেমন আসলেই তুই বুঝতে পারবি। কিন্তু একটা কথা শুনে রাখ, ভাইয়াকে একটু রাইসা আপুর থেকে দূরে দূরেই রাখিস। রাইসা আপু ভাইয়াকে খুব পছন্দ করে, আর ভাইয়াকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এখন ভাইয়ের সঙ্গে তোর ঝামেলা চলছে, তাই কিছু বলাই যায় না। ভাইয়া ওকেও বিয়ে করে নিতে পারে। সানা আরুষিকে শুনিয়ে বলল। আরুষি শুনেই যেন চমকে উঠল, কারণ ও ভেবেছিল অন্যরকম বিপদ, কিন্তু এখন দেখছে তো সম্পূর্ণ আলাদা কেস। এখন ও সব কিছু করে ঠিক করবে তা নিয়ে এক প্রকার চিন্তা পড়ে গেছে। আর যদি সত্যি রাইসাকে বিয়ে করে নেয়, আরুকে ডিভোর্স দিয়ে দেয় আরিশ, তখন তা কিছুতেই হতে দেবে না। ও আরিশকে কোনোভাবেই ছাড়বে না। ও অনেকক্ষণ হয়ে গেছে আরিশ এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে। 9:30টায় ওদের আসার কথা ছিল, এখন 10টা বাজে। ফ্লাইট যে আধ ঘন্টা লেট করছে তার খবরটা আগেই পেয়েছিল আরিশ। বিরক্তি লাগছে প্রচণ্ড, তবে সকালবেলা আরুষির সাথে অত সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে এখন বেশ ভালোই লাগছে। হাজারো বিরক্তিকর মাঝেও বারবার আরুষির কথা মনে পড়তেই আরিশের অদ্ভুত এক ভালো লাগা সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে মুচকি হাসছে। হঠাৎ করে দূর থেকে কেউ দৌড়ে এসে যেন আরিশের উপর ঝাঁপিয়ে পড়ল, এমনই একটা কিছু অনুভব হলো আরিশ। এর বুঝতে অসুবিধা হলো না যে রাইসার কাজ। আরিশের গলা জড়িয়ে ধরল রাইসা। কতদিন পর তোকে দেখলাম। জানিস আমি এখানে আসার জন্য কত এক্সাইটেড, কত প্ল্যান আছে। সব থেকে খুশি হয়েছে তোকে পেয়ে। আরিশের খালাম্মা দূর থেকে হাসতে হাসতে বললেন, কেমন আছিস আরিশ? আরিশ নিজেকে রাইসার থেকে ছাড়িয়ে বলল, এই তো ভালো আছি, তুমি কেমন আছো? উনি আরিশের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সব কিছু ঠিকঠাক ব্যবস্থা করে সবাই সুখী হলে আমিও খুশি।
আরিশ বুঝতে পারলো যে উনি কি বুঝতে চাইছেন, তাই একটু গলা ঝেড়ে কেসে বলল, বলে গাড়িতে উঠে পড়লো আরিশ। সারা রাস্তা রাইসা আরিশের সঙ্গে বকবক করতে করতে এসেছে। আরিশ কেবলমাত্র হা হু করছে আর মাথা নাড়াচ্ছে, আর রাইসা আছে নিজের তালে, আর ওর সঙ্গে যোগ দিয়েছে আরিশের খালাম্মা। রাইসা বুঝতে পারলো যে আরিশ ওকে সামান্য কিছুটা হলেও ইগনোর করছে। মনে মনে ও ভেবেই নিয়েছে একবার আরিশের সঙ্গে ওর বিয়েটা হয়ে গেলে তারপর সব কিছু ঠিকঠাক করে নেবে। এয়ারপোর্ট থেকে আরিশের বাড়ি প্রায় 45 মিনিটের ডিস্টেন্স, তাই 45 মিনিট পর আরিশ ওদেরকে নিয়ে বাড়িতে ঢুকলো। গাড়ির হর্ন দিতেই সবার মধ্যে উৎফুল্লতা আর ব্যস্ততার তার মাঝে উদাস হয়ে বসে আছে আরু। ওর যেন কিছুতেই ইন্টারেস্ট লাগছে না ব্যাপারটা নিয়ে। যখনই থেকেই শুনেছে যে রাইসা নাকি আরিশকে পছন্দ করে, তখনই থেকেই মনের মাঝে গভীর চিন্তা চলছে যে কী করে রাইসার থেকে দূরে রাখা যায় আরিশকে। গাড়ি থেকে লাগেজ পাত্র বাড়ির সার্ভেন্ট রার করে নিতেই হঠাৎ রাইসা চেঁচানোর শব্দে আরিশের কানে এলো। সঙ্গে সঙ্গে রাইসার দিকে তাকিয়ে দেখলো যে ও মাটিতে পড়ে গেছে। আরিশ তাড়াতাড়ি করে রাইসাকে তুলে ধরে। কি হয়েছে তোর, আর পড়লি কিভাবে? রাইসা এমন একটা ভাব করছে যেন ও ব্যথায় কথা বলতে পারছে না। পায়ে কি ব্যথা পেয়েছিস? কি হলো রে মা তোর হঠাৎ? এতক্ষণ তো ঠিকই ছিলি তুই। সেই তো, তুই হঠাৎ পড়লি কিভাবে? রাইসা আরিশের দিকে ইশারা করলো, ওর পায়ের দিকে ইশারা করলো, যা থেকে বোঝা যায় যে লম্বা হিল পরার কারণে পা মচকে গেছে। কি দরকার সব পড়ার, এমনিতেই তো তুই লম্বা। আরে কখনোই এরকম হয় না, কিন্তু আজকে কিভাবে হলো জানি না। কিন্তু আমি এখন হাঁটবো কিভাবে? আরিশ পাকা চোখে রাইসার দিকে তাকিয়ে। তুই কি আমাকে এখন কোলে নিতে বলছিস? সঙ্গে সঙ্গে রাইসা খুশি হয়ে বলল, হ্যাঁ, আমাকে তুই কোলে নে, না হলে আমি যাব কিভাবে? আরিশ মনে মনে কিছু একটা ভাবলো, তারপর রাইসাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। রাইসা তো বেজায় খুশি, আর তার সঙ্গে আরিশের খালাম্মা। আরিশের রাইসাকে কোলে নিয়ে নেওয়ার উদ্দেশ্য একটাই, যে যখন সকলের সামনে ওকে নিয়ে যাবে তখন আরুষি তখন বেশি অবাক হবে আর জ্বলবে। সেই দৃশ্যটা আরিশ একবার দেখতেই চায়। একটু হলেও বেশ মজা নেওয়া যাবে এটা ভাবলো। আরিশ রাইসাকে কোলে তুলে নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করতেই সবার চোখ যেন অপ্রত্যাশিতভাবে ছানা বড় হয়ে গেল। সব থেকে অবাক হলো আরিশকে। ও যে এইভাবে রাইসার সঙ্গে দেখবে সেটা হয়তো আন্দাজ করতে পারেনি আরিশ রাইসাকে নিয়ে সোফায় বসিয়ে দিল, তারপর নিজেও ওর পাশে বসলো। কি হয়েছে রাইসা? আর বলিস না, আসার সময় মেয়েটা পা মুচকে গেল, তাই আরিশকে কোলে করে নিয়ে আসলো, না হলে এতটা রাস্তা আসতো কি করে? কথাটা কিছুটা মশলা মাখিয়ে উনি বললেন, যাতে সবাই একটু অবাক হয়। সানা রাইসার পাশে গিয়ে বলল, এখন ঠিক আছো আপু? হ্যাঁ, এখন ঠিক আছি। আর আরিশ আমাকে কোলে করে না আনলে যে কি হতো। রাইসা এতক্ষণ আরুষিকে খেয়াল করেনি। ও জানে যে আরিশের বিয়ে হয়ে গেছে। আসার কিছুক্ষণ আগেই ওর মা ওকে বলেছে। কথাটা শুনে প্রচণ্ড রেগে গিয়েছিল রাইসা। প্লেনের মধ্যে ছিল বলে সিন্ডিকেট করতে পারেনি, না হলে একটা লজ্জার ব্যাপার ঘটে যেত। আরুষিকে দেখে মনে মনে রেগে ফেটে পড়ছে রাইসা। এই যে সেই মেয়ে যাকে তুই আরিশের গলায় ঝুলিয়ে দিয়েছিস, মেয়েটার তো কোনো শিক্ষা আছে বলে মনে হয় না। বাড়িতে যে একজন মুরব্বী এসেছে তাকে সালাম করতে হয়, সেটুকু শিক্ষা মেয়ের ভিতরে নেই। কেমনভাবে দাঁড়িয়ে আছে এখনো। আর আমার রাইসাকে তো এসব কথা দ্বিতীয়বার বলতেই হয় না। রাইসা ওর রাগে ফুসফুসে এবার বলেই ফেললো, কি দেখে তুই এই মেয়েকে বিয়ে করেছিস? তোর চয়েস বলে কি কিছু নেই নাকি? আর তাছাড়া তুই আমার জন্য আর কদিন অপেক্ষা করতে পারলি না? শেষমেশ এই মেয়েকে বিয়ে করলি। আমি জানি এই মেয়েটির কোনো জাদু মন্ত্র করে তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, না হলে তুই কখনো বিয়ে করতে রাজি হতিস না। রাইসা আর আরিশের খালাম্মা বলা কথাগুলো আরুর বুকে এসে যেন তীরের মতো বিচ্ছে।
সবেমাত্র হলো ওনারা এসেছেন আর এসেই এত খারাপ খারাপ কথা বলতে শুরু করে দিয়েছেন। আরও যা ভেবেছিল এরা তার থেকেও আরও বাজে ব্যবহার করছে ওর সাথে। কথাগুলো শুনে আরুর খুব খারাপ লেগেছে, তবে আশা রেখেছিল মনে মনে যে আরিশ এসবের প্রতিবাদ করবে, তাই ও কিছু বলেনি, চুপ করেছিল। আরিশের কথা বলার জন্য অপেক্ষা করছিল আরুষি, কিন্তু অনেকক্ষণ রাইসার এই সমস্ত কথা বলার পরেও আরিশ একটা কথা বলল না, চুপ করে আসে। আর তা থেকে আরও চোখের কোণে জল চলে এলো। রাইসা বলতে শুরু করেছে আর থামার নাম নেই দেখে আরিশ বলল, ছাড় না রাইসা, সব সত্যি না হয় সকলের সামনে নাই বা বললি। আরিশের কথা শুনে আরও চোখের জল নিয়ে আরিশের মুখের দিকে তাকালো, কারণ আরিশের যা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা। সত্যিকে এড়িয়ে গেল। আরিশ ওকে জোর করে বিয়ে করেছে সেটা আর বলল না, বরং আরুকে দোষারোপ করলো। আমি ঠিক জানতাম যে এই মেয়ে ছলে বলে কৌশলে তোকে বিয়ে করেছে, না হলে এই মেয়ের মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই। তুই চিন্তা করিস না, আমি এসে গেছি, আর কিচ্ছু হতে দেব না। একে তো রাইসা আর রেনু খান দুজনে মিলে নানান বাজে বাজে কথা শোনাচ্ছে আরুকে, আর তার উপর আরিশ ও তাদের সঙ্গে সঙ্গে তাল মিলাচ্ছে দেখে আরু পারল না নিজেকে আটকাতে। চোখের জলগুলো বাঁধ ভেঙে চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে টপ টপ করে। আরু তাড়াতাড়ি করে ওর রুমে চলে গেল। ভাইয়া তুই এসব। সানা আর কিছু বলবে তার আগে আরিশ সানাকে থামিয়ে দিয়ে রুমে চলে গেল। আরিশ রুমে গিয়ে দেখলো আরও বিছানার উপরে বসে গুটিসুটি হয়ে ফুকিয়ে ফুকিয়ে কাঁদছে, আর কান্নার ক্ষীণ শব্দটা হালকা ওর কানে ভেসে আসছে। মানুষ তার মনের ভিতর কষ্ট দূর করতে যেভাবে কান্না করে আরও ঠিক সেভাবেই কাঁদছিল। আরিশ এসে আরুর সামনে দাঁড়িয়ে রয়েছে আর আরও এদিকে কেঁদেই চলছে ক্রমাগত। আরও জলে ভেজা চোখ নিয়ে টিপ টিপ করে আরিশের দিকে তাকালো, দেখেই যেন আরুর রাগটা দ্বিগুণ হয়ে গেল। চোখে এখন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত কথাগুলো ভাসছে। আরিশকে দেখে যেন রাগটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, তাই বিছানা থেকে নেমে আরিশের জামার কলার ধরে বলতে লাগলো, আপনার সাহস কি করে হয় ওই মেয়েকে কোলে নেওয়ার? জানেন কিভাবে আপনাকে জড়িয়েছিল? আপনার শরীরে ওর স্পর্শ রয়েছে, কেন থাকবে? আপনার উপর শুধু আমার অধিকার আর কারো নয়। আর আপনি তখন সবার সামনে এভাবে মিথ্যা বললেন কেন যে আমি আপনাকে জোর করে বিয়ে করেছি? সত্যিটা বলার সাহস কি আপনার নেই? আপনি কি পারতেন না আমার হয়ে কথা বলতে? এতক্ষণ রেগে রেগে কথাগুলো বলছিল আরও, কিন্তু এখন আর নিজেকে পারছে না সামলাতে, তাই এবার অজোরে কাঁদে দিল আরুষির চোখের জল দেখে এমনিতেই আরিশ বুকের মধ্যে ছিন ছিন ব্যথা অনুভব করে, আর তার উপরে নিজের সেখানে প্রতিবাদ না করে এখন আরিশকে জড়িয়ে ধরে কাঁদছে। আরিশ ভেবেছিল আরও হয়তো নিজের অধিকারের জন্য রাইসাকে উল্টো দু চারটা কথা শুনিয়ে দেবে। আরুষির রূপটা দেখানোর জন্য আরিশ আরুর সাথে এমন সমস্ত কাজ করলো, কিন্তু এতে হিতে বিপরীতে হলো। এখন আরও ক্রমাগত কেঁদেই চলেছে, আর তার প্রত্যেক কষ্টের ব্যথা অনুভব করছে আরিশ নিজেই। আরিশ আবার আরুষিকে কোলে তুলে নিয়ে বিছানার উপর ফেলে দিল। হঠাৎ আরিশের দিকে থেকে এমন একটা প্রতিক্রিয়া আরও চমকে গেল। যতক্ষণে ও আরিশকে কিছু বলতে যাবে তার আগে আরিশ ওর হাত দুটো বিছানার সাথে শক্ত করে চেপে ধরে ওর মুখের কাছে মুখটা নিয়ে এসে বলল, আমাকে দোষারোপ করছো তুমি? নিজের অধিকারটা নিজে বুঝে নিতে পারো না? তুমি কি পারতে না সত্যের জন্য প্রতিবাদ করতে? নিজে তো মুখ লুকিয়ে চলে এলে, এতে যে প্রতিপক্ষ আরও সুযোগ পায় তা কি বোঝো না? কবে সমস্ত কিছু বুঝতে শিখবে? তোমাকে সবকিছু বোঝানোর দায়িত্বটা কি আমার? কথাগুলো অত্যন্ত জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল, আর প্রত্যেকটা কথার আওয়াজ শুনে আরও বুকের ভিতর দপ দপ করে উঠল। নিজের অধিকারটা বুঝতে শেখো। এমন কিছু করো না যাতে কেউ তোমার জায়গায় নিজের ভাগ বসিয়ে নেয়, তবে সেই দিন কিন্তু বড্ড বেশি আফসোস করতে হবে তোমাকে আরু পাখি। বলে আরুষির গলায় জোরে একটা কামড় দিল। আরিশি যেন এতক্ষণ আরিশের কথার মাঝে হারিয়ে গিয়েছিল। হঠাৎ আরিশ জোরে কামড় নিতেই আহ করে চেঁচিয়ে উঠল। নিজেকে যে আরিশের থেকে ছাড়াবে সে শক্তিটুকু নেই ওর। আরিশ ওর হাত দুটোকে চেপে ধরে রেখেছে। তোমাকে আমি কষ্ট দেব, বকবো, আর তারপর আমি তোমাকে ভালোবাসবো। আর এই বিষয় নিয়ে যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে তা মুছে ফেলাই ভালো, কারণ তোমার উপর শুধু আমার অধিকার, শুধু আমার।
বলে কামড়ে দেওয়ার জায়গাটায় গভীরভাবে একটা কিস করে আরুষিকে ছেড়ে উঠে গেল। আরিশের কাজকর্মে যেন আরুষি হতভম্ব হয়ে একটা মানুষ কত রূপে নিজেকে প্রকাশিত করে তা হয়তো আরিশকে না দেখলে বুঝতেই পারতো না আরু। অনিকা খানের সঙ্গে রান্না করে কিছু টুকটাক কাজ করছে আরু, যদিও বা উনি করতে দিতে চাননি, তবুও আরুষি নিজেই থেকে জোর করে করছে। মাঝে মাঝে হাতে কাজ করে দিতে ওর বেশ ভালো লাগে। আগের ওর মায়ের সঙ্গে কাজ করে দিত, তবে আজকে ওর মাকে বড্ড মিস করছে। ওর বাবা ওর প্রতি এমন খারাপ ব্যবহার করলেও ওর মা কখনো ওর প্রতি এমন ব্যবহার করেনি। কথাগুলো ভাবতেই আরুষির চোখে জল চলে এলো, তবুও নিজেকে সংযোগ করে নিয়ে আবারও নর্মাল হয়ে গেল। আরিশ রুমের ভিতরে ল্যাপটপে কাজ করছে আর রাইসা সানার সঙ্গে গল্প করছে, আর আরিশের খালাম্মা রুমের মধ্যে শুয়ে আছেন। এতটা লং জার্নি করার পর উনি বেশ ক্লান্ত। হঠাৎই রুমে থেকে আওয়াজ এলো কফি বলে। তা শুনে অনিকা খান বললেন, আরু মা, আমি খুব ব্যস্ত, তো তুই কি একটু কফিটাও তো দুজনকে একটু দিয়ে আসবি? আচ্ছা মামুনি, আমি দিয়ে আসছি। বলে 2 কাপ কফি ঢাললো আর ইচ্ছে করে রাইসার কফিতে 4 চামচ গুঁড়ো লঙ্কা মিশিয়ে দিল। আরুষি কফিটা নিয়ে যাচ্ছে ওদের কাছে আর বলছে মনে মনে, আমার জামাইয়ের কোলে ওঠার বড্ড শখ, তাই না? এবার আমি দেখাচ্ছি মজা। সানা কফিতে চুমুক দিয়ে টিভির দিকে মন দিল। আরুষি অপেক্ষা করে আছে যে রাইসা কখন কফিতে চুমুক দেবে। তবে বেশিক্ষণ আর দেরি না করে রাইসা কফিতে মুখ দিতেই চোখ মুখে অবস্থা বেহাল হলো। চোখ মুখ লাল হয়ে গেছে। জোরে চেঁচিয়ে উঠল রাইসা, এই মেয়ে, তুমি এটা কি বানিয়েছো? এটা কি কফি না অন্য কিছু? ওর চেঁচামেচি শুনে আরিশ নিচে নেমে এলো। দেখতে গেল যে কি হচ্ছে। আসল আরিশ এসে দেখে রাইসার অবস্থা খারাপ। কিন্তু আমার কফিটা তো ঠিকই আছে। আরিশ আরুষির দিকে চেঁচিয়ে বলল, আমি কিছু করিনি। তুমি যখন মিথ্যে বলছো না, তাহলে তুমি কফিটা খেয়ে দেখাও। আর যাই হোক, আরুষি কফিটাতেও খাইবেই না। অনেকবার না করলো, কিন্তু এবার আরিশ জোর করে কফিটা খাইয়ে দিল আরুকে। কফিটা খেয়ে আরুর খুব বাজে অবস্থা। যেখানে রাইসা কফিতে একটা চুমুক দিয়েছে, সেখানে আরু সমস্ত কফিটা আরুকে খাইয়েছে। শরীরটা যেন জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আরুর। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে আর অস্থিরতা কাজ করতে গোটা শরীরের মধ্যে। আরুষি আর দেরি না করে দৌড়ে রুমে গেল। আরিশ ভেবেছিল রাইসা হয়তো মিথ্যা কথা বলছে আরুষিকে কথা শোনানোর জন্য, কিন্তু আরুষি যে সত্যি কফিতে জাল মিশিয়েছে সেটাও বুঝতে পারেনি। আরুষি পিছনে গেল, কারণ আরুষির অবস্থা বেহাল। ওয়াশরুমে গিয়ে হর করে বমি করে দিল আরুষি। শরীর ক্রমশ নেতিয়ে আসছে, আনসান করছে ও। আরিশ রুমে ঢুকে দেখলো যে আরুষি বমি করে। আরিশ ওয়াশরুমে ঢুকে আরুষির হাত মুখ ধোয়ালো, তোয়ালা দিয়ে চোখ মুখ মুছে দিল, দিয়ে আরুষিকে শাওয়ারের নিচে দাঁড় করালো জোর করে। একে আরুর জালের বেহাল অবস্থা, তার উপর আরিশ ওকে জোর করে সব কিছু করাচ্ছে। আরিশকে বাধা দিয়ে বেরিয়ে আসতে যাবে, তখন আরিশ আরুষিকে ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ল। আরুষে ছটফট করছে ঝালে। আরিশ আরও শক্ত করে চেপে ধরে আছে আরুকে। দুজনেই ভিজে যাচ্ছে। হঠাৎ করে আরুষির ছটফটানিটা বন্ধ হয়ে যেতেই আরিশ আরুর দিকে তাকিয়ে দেখল আরুষি জ্ঞান হারিয়েছে।